হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম পরীক্ষার্থীবৃন্দু, অলরেডি যারা প্রিলিতে পাস করেছেন তাদেরকে শুভেচ্ছা। আজ আমরা আলোচনা করব 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস, দর্শন, সমাজবিজ্ঞান ও ইতিহাস প্রভাষক পদে অর্থাৎ কলেজ পর্যায়ে যারা প্রিলিতে টিকেছেন তাদের তারা কিভাবে রিটেনে উত্তীর্ণ হতে পারেন সেজন্য কিছু দিক নির্দেশনা এবং কিছু তথ্যমূলক আলোচনা করা হবে এখানে। সো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে কিভাবে রিটেনে পাস করা এবং ভালো করা যায়। অনেকেই খারাপ কমেন্ট করে, যদি ভালো না লাগে তাহলে স্কিপ করবেন। এটা আমার কমেন্টের কথা বলতেছি। আমরা একটা ভিডিও অনেক কষ্ট করে তৈরি করি, কিন্তু অনেকজনে ব্যাড কমেন্ট করে। একটি কন্টেন্ট তৈরি করতে অনেক তথ্যের প্রয়োজন, অনেক কষ্ট করে আমরা একটি ভিডিও মেক করি, তাই অবশ্যই লিগ্যাল তথ্য দেওয়ার চেষ্টা করি। তাই সম্পূর্ণ ভিডিও দেখার পর কমেন্ট করবেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের লিগ্যাল তথ্য দিতে, ভুল তথ্য আমরা দেওয়ার চেষ্টা করি না। তো আমরা দেখতেছি এখানে একটা প্যাটার্ন, যেটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস, সংস্কৃতি, দর্শন, সমাজবিজ্ঞান, অর্থনীতি। লক্ষ্য করেন, এখানে আমরা যদি লক্ষ্য করি যে এটা প্রথম যে আমরা টপিকটা লিখছি, এই প্রথম এটা সংখ্যাটা, এটি হচ্ছে আসলে গত 17তম নিবন্ধন পরীক্ষায় ফাইনালি রেজাল্ট। অর্থাৎ আমরা ফাইনাল পর্যায়ে যদি লক্ষ্য করি, রাষ্ট্রবিজ্ঞানে 17তম নিবন্ধন পরীক্ষায় ফাইনালি ভাবে উত্তীর্ণ হয়েছে 130 জন। তার মানে 130 জন পাস করেছে এবং ভাইভায় পাস করেছে 130 জন। রিটেন এবং ভাইবার মধ্যে মানে টিকেছে 130 জন, আর 130 জন পাস করেছে। আর 17তম নিবন্ধন অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে পোস্ট ফাঁকা ছিল মাত্র 360। তাহলে ওখানে যে 130 জন আবেদন করে, প্রায় ধরেন আরো 200-র মতো পোস্ট ফাঁকা থাকে। আরো 200-র মতো পোস্ট ফাঁকা থাকে কার জন্য? এটা হচ্ছে 18তম জন্য। তাহলে 18তম জন্য যদি 200 পোস্ট ফাঁকা থাকে প্রায়, এর সাথে তো অবশ্যই এই এই কয়েকদিনে আমরা মানে যতদিন না 19তম নিবন্ধন হচ্ছে অথবা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হচ্ছে, ততদিন নাগাদ আরো কিন্তু 100 পোস্ট প্রায় ফাঁকা হবে। তার মানে আপনারা আবার 300 পোস্টের মতো ফাঁকা পাবেন রাষ্ট্রবিজ্ঞানে। আশা করি আপনারা আইডিয়াটা বুঝতে পারছেন। এরপরে ইসলামের ইতিহাসে পাস করেছে 195 জন, পোস্ট ফাঁকা আছে 135 জন। তার মানে কিছু পোস্ট এখানে শর্ট রয়েছে, এখানে কিছু পোস্ট শর্ট আছে, তবে চিন্তার কোনো বিষয় নেই। আশা করি আপনারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির নিম্নটা হলে 100 পদ আপনারা পাবেন ফাঁকা, 100 পদ অবশ্যই ফাঁকা পাবেন। ইসলামের ইতিহাস সংস্কৃতিতে পাস করেছে 148 জন, পোস্ট ফাঁকা আছে 120টা। তাহলে 120টা যদি চলে যায় আর 24টা পোস্ট শর্ট, তাহলে ধরেন এখানে 24টা যদি শর্ট হয়, এর সাথে আমরা ধরলাম সাপোজ আরো 100টা পোস্ট যোগ হবে, তাহলে 100টা পোস্টের মধ্যে 24টা বাজে প্রায় 70-80টা পোস্ট ফাঁকা থাকবে আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি। দর্শন পর্যায়ে পাস করেছে 115 জন, আর পোস্ট ফাঁকা হচ্ছে 122 জন। তাহলে 115 জনের যদি জব হয়ে যায়, তাহলে পোস্ট ফাঁকা 60টা, এর সাথে প্রায় 100 যোগ হবে। প্রতিটি সাবজেক্টের সাথে 100 প্লাস পোস্ট ফাঁকা পোস্ট যোগ হবে, তাহলে 107টা পোস্ট ফাঁকা থাকবে। এগুলো তথ্য আমরা কিন্তু এনটিআরসি থেকে কালেক্ট করি, যে ওরা বলছে নিম্নটা হলো প্রত্যেক সাবজেক্টে 100 করে পোস্ট আমরা ফাঁকা পাই। এরপরে সামাজিক বিজ্ঞানে রিটেনে পাস করেছে মাত্র 2 জন। কি কারণে 2 জন পাস করেছে এটা আসলে আমি সঠিক জানি না, কিন্তু রিয়েল যেটা সেটা হচ্ছে 2 জন পাস করাইছে। সম্ভবত ভালো পরীক্ষার্থী পায় নাই, অথবা দেখা যাচ্ছে যে ওরা ইচ্ছে করাই পাস করায় নাই, বা কোনো ত্রুটি পেয়েছিল, এ কারণে মাত্র পাস করেছে 2 জন, অথবা পরীক্ষার্থী কম ছিল, এটাও হতে পারে। 2 জন পাস করেছে, পোস্ট ফাঁকা আছে 84টে। তাহলে এখানে 82টে পোস্ট ফাঁকা থাকতেছে রাষ্ট্রবিজ্ঞান আর সমাজবিজ্ঞানে, 82টে পোস্ট ফাঁকা, এর সাথে অবশ্যই 100 বা 80 এরকম কিছু পোস্ট যোগ হবে, তার মানে প্রায় 200-র মতো পোস্ট ফাঁকা থাকবে সমাজবিজ্ঞানে। অর্থনীতিতে পোস্ট ফাঁকা ছিল 122টে, না 122 জন পাস করেছে, আর পোস্ট ফাঁকা হচ্ছে 168টে। তাহলে এখান থেকে যদি 120টে চলে যায়, তাহলে আরো থাকতেছে আমাদের 40টার মতো পোস্ট। 40 পোস্ট থাকলে এর সাথে কিছু 100টার মতো বা 80-90টার মতো যোগ হবেই। তার মানে প্রায় 150-র মতো পোস্ট ফাঁকা থাকবে অর্থনীতিতে, এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যেখানে আবেদন করবেন। শুধুমাত্র বলা চলে 18তমরা, কারণ 16-17তম প্রায় সবার জব হয়ে যাবে এখানে। এই সকল সাবজেক্টে কলেজ পর্যায়ে পাস করা একটু কঠিন বিষয়। এখন আমরা আসতেছি যে রিটেনে পাস করার মূল টপিকটা। আপনারা একটা ধারণা পাইলেন কতজন টিকাবে এবং কত প্রিপারেশন নিতে হবে, হার্ড ট্রাই করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, তাহলে এখানে রিটেনে পাস করাটা পসিবল। তবে কিছু কৌশল অবলম্বন করলে আপনারা চাইলে রিটেনে পাস করতে পারেন।
তাহলে অবশ্যই আমাদের তথ্যমূলক কিছু কৌশল অবলম্বন করতে হবে, যে অবলম্বন করে অনেক পরীক্ষার্থী পাস করেছে। আমরা যে এই সাবজেক্ট গুলোর যারা পাস করেছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা যে টিপস গুলো আমাদের দিয়েছিল সেই টিপস গুলো আসলে আপনাদের কাছে শেয়ার করবো। আমার জানা মতে অনেক ভার্সিটি স্টুডেন্ট নিবন্ধন পরীক্ষায় পাস করতে পারে না, আবার অনেক জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী পরীক্ষায় পাস করে। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বলতেছে আপনার কিভাবে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাস আসে, আমরা তো ভার্সিটি পড়ে আমরা পাস করতে পারছি না। অথবা দেখা যাচ্ছে যে ভার্সিটির মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েও এইরকম নিবন্ধনে টিকতে পারতেছে না। কেন পারতেছে না? এর কারণ হচ্ছে ভার্সিটি বা ন্যাশনাল ইউনিভার্সিটি যাই বলেন, ওখানের কোশ্চিন প্যাটার্ন এখানের প্যাটার্নের মধ্যে একটু ডিফারেন্স হচ্ছে। ওখানে 4 ঘন্টা আপনারা পাইছেন ওই কোশ্চেন গুলো লেখার সময়, আর ওই একই কোশ্চেন এখানে লিখতে হবে আপনাকে 3 ঘন্টায়। অনেকজনে ওই মানে অনার্স এর মতো করে এখানে আসি সুন্দরভাবে লেখার চেষ্টা করে 4 ঘন্টার মতো সময় মনে করে। এই কারণে তারা সময় মেনটেন করতে পারে না, হয়তো বা তারা 80 থেকে 90 মার্ক অ্যান্সার করে আর আর যে অ্যান্সার করতে পারে না, ফলে কিন্তু তারা রিটেনে টিকতে পারতেছে না। তাই আপনারা যেহেতু 3 ঘন্টা সময় পাবেন, 3 ঘন্টার মধ্যে বাসায় অবশ্যই সময় মেনটেন করে নেবেন যে কিভাবে আসলে 3 ঘন্টায় সকল প্রশ্নের অ্যান্সার করা যায়। আর লেখার দিকে অবশ্যই একটু লক্ষ্য রাখতে হবে। তাই আপনারা ভার্সিটি পয়েন্ট পয়েন্ট জন্য যে পাস করবেন তা কিন্তু নয়। উপরোক্ত সাবজেক্ট পাস করার জন্য কোনোখানে ভর্তি হতে হবে না। যদি আপনি সিলেবাস মেনে পরীক্ষা দেন তাহলে আপনি নিজেই পাস করতে পারবেন, কোথাও আপনার পড়তে হবে না, এক্সট্রা ব্যয় করতে হবে না। পড়ার সময় মনে করবেন যে চাকরিটি আমাকে পেতে হবে, খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে। রেগুলার 1 থেকে 2টি প্রশ্ন পড়তে হবে। প্রথম 10-15 দিন রচনামূলক বা 10-15টি রচনামূলক প্রশ্ন খাতায় লিখবেন এবং 10-15 দিনের মধ্যে পড়া শেষ করবেন। শুধু পড়লে হবে না, প্রতিদিন আপনাকে রাত্রে অবশ্যই প্রশ্নগুলো একটা পড়তে হবে এবং সকালে একবার রিভিশন করে ওই প্রশ্নটি আবার লিখতে হবে। মানে আমরা যেভাবে কৌশল অবলম্বন করেছিলাম, যেভাবে পড়েছিলাম সেই তথ্যগুলো আপনাদের কাছে শেয়ার করতে চাই। তাহলে প্রতি রাত্রে একটা করে প্রশ্ন পড়তে হবে এবং সকালে ওই প্রশ্নটি রিভিশন করে লিখতে হবে। লেখার কোনো বিকল্প নাই রিটেনের জন্য। রিটেন পাস করতে হলে আপনাকে বাহাত লিখতে হবে। আবার সময় মেনটেন করতে হবে, দেখতে হবে যে আমি একটা রচনামূলক সময় 20 মিনিট সময় পাই, দেখি আমি 20 মিনিটে কতটুকু লিখতে পারি। যতটুকু লিখতে পারবেন লেখার কোয়ালিটি ভালো রেখে ততটুকুই পরীক্ষার মধ্যে প্রয়োগ করার চেষ্টা করবেন। প্রয়োজনে যে প্রশ্নগুলোর সংখ্যা থাকবে সেগুলো খাতায় লিখে রাখা ও যে প্রশ্নগুলোর পয়েন্ট থাকবে সেগুলো লিখে রাখা। সবসময় পরীক্ষার পূর্ব মুহূর্তে পর্যন্ত এই প্রশ্নগুলো সম্পর্কে ভাবা এবং মনে মনে পয়েন্ট ও সংখ্যাগুলো যে সংজ্ঞা দিয়েছে যে দার্শনিক তাদের নাম মুখস্থ করা। অর্থাৎ আপনাদের মনে রাখতে হবে যে আমি 15টি প্রশ্ন পড়েছি, অর্থাৎ সাপোজ ধরেন আপনার এর মধ্যে 3টি প্রশ্নতে সংজ্ঞা রয়েছে দার্শনিকের এবং 4-5টি প্রশ্নের মধ্যে পয়েন্ট রয়েছে। তাহলে ওই পয়েন্টগুলোর সংজ্ঞাগুলো আপনি খাতায় লিখুন এবং যে কোনো সময় আপনি ওগুলো যখনই সময় পাবেন মনে মনে ভাববেন যে আজকে তো আমি বললাম সমাজবিজ্ঞান কাকে বলে, সমাজবিজ্ঞানের পরিধি বর্ণনা করো। তাহলে সমাজবিজ্ঞান কাকে বলে কে কে সংজ্ঞা দিয়েছে ওই দার্শনিক 3-4 জনের নাম মনে মনে ভাবা এবং তারপরে পয়েন্ট গুলো মনে মনে ভাবা। এভাবে যদি আপনারা রিসার্চ করেন তাহলে অবশ্যই মনে থাকবে, পরীক্ষায় শুদ্ধভাবে দেখতে পাবেন। আর আপনি শুধু পড়লেন আর পড়লেন লিখলেন না তাহলে হবে না, পড়ার সাথে লিখতেও হবে। এভাবে যদি প্র্যাকটিস করেন অবশ্যই আপনাদের মনে থাকবে এবং পরীক্ষা ভালোভাবে দিতে পারেন পরীক্ষা। রচনামূলক প্রশ্নে 12 থেকে 14টা পয়েন্ট দিলেই হবে, তবে 10টি পয়েন্ট দিলেও হবে যদি আপনি কন্টেন্ট বেশি লেখেন। অর্থাৎ পয়েন্টের ভিতরে যদি আপনি এক্সট্রা কিছু লেখেন, অর্থাৎ একটু বেশি তথ্য দেন তাহলে কিন্তু 10টা পয়েন্ট দিলেও হবে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পয়েন্ট হলে 5-6টি পয়েন্ট দিতে হবে। দুটি বইয়ের সমন্বয়ে পড়া ভালো। আপনি এখানে 600-700 টাকা ব্যয় করতে পারেন না, আর আপনার পরে যখন জব হবে তখন তো জব করবেন নিশ্চিত, তখন তো অনেক টাকা আর্ন করতে পারবেন। তাই আপনি অবশ্যই দুটি যে কোনো কোম্পানির বই কিনবেন, তবে এগুলো সাবজেক্টের জন্য দিগদর্শন বই এবং তার সাথে আপনার বোর্ড বই অথবা অনার্স বা ইন্টারের বইগুলোর সাথে প্রশ্ন কালেক্ট করে পড়লে ভালো হবে আর কি। প্রশ্নের পরিমাণ বেশি দীর্ঘ করতে গিয়ে অনেকজন হাতের লেখা খারাপ করে, এর জন্য অনেকের রেজাল্ট আসে না। এইটি আমরা বোল্ড করার কারণ হচ্ছে এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিহিত রয়েছে। এই কারণে যে অনেকজনে খুব মানে খুব লেখে, অনেক বারে বারে পেজ নেয়, 8-10 পেজ একটা করে প্রশ্ন রচনামূলক লেখে। এই লিখতে গিয়ে দেখা যায় তারা কিন্তু সময় মেনটেন করতে পারে না, প্লাস হাতের লেখাও খুব ইজি, অর্থাৎ ইজি বিজি হয়ে যায়, লেখার পরিমাণ খুব খারাপ হয়ে যায়। এই কারণে তারা পরীক্ষায় টিকতে পারে, অনেক বেশি লেখে, শুদ্ধও লেখে, কিন্তু পরীক্ষায় টিকতে পারে না। কেন টিকতে পারে না? কারণ তাদের লেখার কোয়ালিটি অনেক খারাপ, এত খারাপ যে লেখা স্যারেরা ধরতেও পারে না ঠিক মতো, একটা অক্ষর ছোট একটা বড়, বানান ভুল। তাই আমি বলবো আপনারা অল্প লেখেন
কিন্তু লেখার কোয়ালিটি ভালো করেন, লেখায় যেন কাটাকাটি থাকে না, বানান ভুল হলেও আপনি কাটে দিবেন না, বানান ভুলে যে একটা অক্ষর থাকে না ওটা ওই অবস্থা থাকবে। টিচার তো সব লেখাই আপনার পড়বে না, এজন্য লেখা যেন তিনি দেখে যেন মন শান্তি হয়ে যেন লেখার পেজ ঠিক আছে, ধরন ঠিক রয়েছে, অনেক ভালো লিখেছে। আর লেখার জন্য অনেকজন আমাকে পেজের কথা উল্লেখ করেন, আসলে রচনামূলক 15 মার্ক আমাদের এই সকল সাবজেক্টে প্রায় থাকে। এর জন্য আপনারা দেখতে পারেন 6টি পেজ লিখলে হবে, 6টি, এর বেশি লেখার প্রয়োজন নেই, 6টি বা 5টি লিখলে হবে। কোন 6টি? কথা 3 পেজ, 3 পেজ, এদিকে 1 পেজ, ওদিকে 1 পেজ, এইটি একটা পেজ, এইটি একটা পেজ, এইটি একটা পেজ, মনে করেন এটি একটি পেজ, এর প্রথম এবং শেষেরটা মিলে 2 পেজ আমরা ধরবো, এটা 1 পেজ ধরবো না, এপার্ট ওপার্ট মিলিয়ে 2 পেজ, তাহলে এরকম 3টে পেজ হলে 3টের এপার্ট এপার্ট মিলিয়ে হচ্ছে 6 পেজ, এই 6 পেজ লিখলেই একটা রচনামূলক প্রশ্ন হবে। আর সংক্ষিপ্তর জন্য আপনারা 2 থেকে 1.5 পেজ লিখলেও হবে যদি তথ্য ভালোভাবে দিতে পারেন। রচনামূলক প্রশ্নে অবশ্যই আপনারা ভূমিকা উপসংহার দেওয়ার চেষ্টা করবেন, এবং সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে ভূমিকা উপসংহার লেখার দরকার নেই, তবে ভূমিকা উপসংহারের মতো 2-3 লাইন করে প্রথমে এবং লাস্টে ওই প্রশ্নের আঙ্গিকে কিছু লিখবেন। এভাবে লিখলে প্রশ্নের প্রাঞ্জল ভাষা আসবে, প্রশ্নের পরিমাণ ঠিক থাকবে, দেখতে ভালো দেখা যাবে, এবং প্রশ্নটি টিচার পড়েও অনুভূতি প্রকাশ করতে পারবে যে না প্রশ্নটি ধরন ঠিক আছে। তাহলে এভাবে আপনারা প্র্যাকটিস নেন, এভাবে লেখেন, আপনাদের রেজাল্ট আসবে। তাই অল্প লেখেন, লেখার মান ভালো করেন। যদি আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি আপনারা রিটেনের যে প্রিপারেশন নেবেন তার একটা পূর্ণ ধারণা পেয়েছেন এই সকল সাবজেক্টে। পরবর্তীতে আমরা স্কুল পর্যায়ের সাবজেক্ট নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা কিন্তু স্কুল পর্যায়ের সামাজিক বিজ্ঞান অনুষদে 7টা সাবজেক্টের সাজেশন দিয়েছি, এবং যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমরা সাজেশন আপনাদের পিডিএফ আকারে দেওয়ার চেষ্টা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ ইন আদার ভিডিও।